বিষয়, সেটা হচ্ছে যে এই 2026-এ আমরা দাঁড়িয়ে আছি মধ্য গগনে। ফোন তো এখানে আজকে আমাদের এআই এর যুগ চলছে, টেকনোলজির অভূতপূর্ব পরিবর্তন বলছি আমরা, সামাজিক আর্থিক সামগ্রিক একটা বিরাট ম্যাসিভ পরিবর্তন এসে সাধারণ মানুষের মানসিকতারও পরিবর্তন এসছে, এটা কম বেশি এসছে। তো গণতন্ত্রই কি শেষ কথা, নাকি কোথাও কোথাও একনায়কতন্ত্র দিয়েও কোনো দেশ, আমেরিকা চলছে বা অন্য দেশগুলো চলছে, কিছু আমেরিকায় তো গণতন্ত্র আমার চেয়ে অনেক বেশি সম্প্রসারিত, খোলামেলা। আমেরিকার গণতন্ত্র আমার চেয়েও অনেক বেশি, তোমার কি বলে, উদার গণতন্ত্র। মানে তারা গণতান্ত্রিক পথই আমাদের একদম একটা দেশ উন্নতির চূড়ান্ত পর্যায়ে বলে মনে হতে পারে। গণতন্ত্র তার যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ ম্যান। আচ্ছা, ইকুয়ালিটি অফ ম্যান, হ্যাঁ না, পলিটিক্যাল ইকুয়ালিটি, ইকোনমিক ইকুয়ালিটি, ইকুয়াল জাস্টিস, এই সবগুলোই গণতান্ত্রিক ব্যবস্থাতে নিশ্চিত করা সম্ভব। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থায় কি সেটা সম্ভব নয়? একদলীয় শাসন ব্যবস্থায় কি মানুষের ইকুয়ালিটি অফ ম্যানকে নিশ্চিত করা সম্ভব নয়? ইতিহাস দেখিয়েছে যে সেটা হয় না। আচ্ছা, একদলীয় শাসন ব্যবস্থায় ধীরে ধীরে একটা ডিক্টেটরশিপ অফ দি পার্টি প্রাথমিকভাবে, পরবর্তীকালে ডিক্টেটরশিপ অফ এ ফিউ, পার্টিকে যারা লিড করছে, এবং পরিণতিতে বালকানাইজেশন, যেটা সোভিয়েত রাশিয়ার হয়েছে। হ্যাঁ, কাজে আমার দেশেও আমি যদি খুব বেশি ওয়ান নেশন, ওয়ান রিলিজিয়ান, ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান কালচার বলি, আমার অ্যাট দি এক্সপেন্স অফ মাই ডাইভার্সিটি, তার পরিণতি সোভিয়েত রাশিয়ার মতো কোনোদিন হতে পারে। তাই যারা এগুলো বলেন তাদের সেদিক থেকে সতর্ক থাকা উচিত। আচ্ছা, আর নতুন প্রজন্মের ছেলে মেয়েরা, সেই তো দীর্ঘদিন থেকে ওরা চাকরির জন্য কাজ চেষ্টা করছে, পারছে না, ব্যবসায়িক দিক থেকে আপনি কি সাজেস্ট করবেন সে তাদের জন্য? তারা কি করবে? আমার ছেলে মেয়ে মাধ্যমিক দিবে বা আমার ছেলে মেয়েদের, আমাকে যে উত্তর কলকাতা বইমেলার কথা বললাম, সেই উত্তর কলকাতা বইমেলা এরকম একটা বিষয়ের উপর আলোচনা ছিল। আমার সাথে তথাগত রায় ছিলেন, জয়ন্ত ঘোষাল ছিলেন, ওই সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় ছিলেন, সাংবাদিক সমৃদ্ধ দত্ত ছিলেন। আমি সেখানে এই প্রসঙ্গে দুটি কথা বলেছি। একটা বলেছি যে কর্মসংস্থান প্রথম, এবং কর্মসংস্থানের পরে আপনি প্রশাসনের স্বচ্ছতা, আচ্ছা, এই দুটো জিনিস যদি নিশ্চিত করেন, তাহলে পরে মানুষ কিন্তু অপেক্ষা করবে, মানুষ নিশ্চয়ই অপেক্ষা করবে। এখন সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কি করবে? তারা তো কোনো মোটিভেট হতে পারছে না। ছাত্রছাত্রীরা কি করবে? যদি নিটের পরীক্ষা নিয়ে যা হয়েছে, বা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা নিয়ে যা হয়েছে, তাতে যদি কাউকে অ্যাকাউন্টেবল না করা হয়, তার যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরে ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা বাড়বে। 45 লক্ষ ছাত্রছাত্রী আজকে তার ভিকটিম। আপনি এমনকি নৈতিকতার প্রশ্নে শিক্ষামন্ত্রীকে বলছেন না যে তুমি পদত্যাগ করো। একটা সময় ছিল, আমরা দেখেছি, একটা রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেছে। একটা রেল দুর্ঘটনা হয়েছে, রেলমন্ত্রী রামসুভগ সিং পদত্যাগ করেছে। হ্যাঁ, আজকে এত বড় একটা স্ক্যান্ডাল হয়ে গেল। এবং কেন হলো তার কারণ হচ্ছে যে আমি এই একটা সেন্সিটিভ বিষয়কে আমি আউটসোর্স করে দিলাম, একটা প্রাইভেট এজেন্সিকে দিলাম। এবং সেই এজেন্সিটা কার, কে রেকমেন্ড করেছে, এজেন্সিটার ক্রেডিবিলিটি কি, ট্র্যাক রেকর্ড কি, তাকে এজেন্সি পাইয়ে দেওয়ার জন্য কোন কোন শর্তকে শিথিল করা হয়েছে, সরকার দেখবে না এগুলো? সরকার এগুলো আজকে তোমার কি বলে, কোর্টের সামনে বিগত সরকার যাওয়ার আগে বলে গিয়েছিল অযোগ্য তালিকা দিয়ে গেলাম 1800 অযোগ্য। তাহলে এই 1800 যদি অযোগ্য হয়, তাহলে বাকিরা যোগ্য 26,000-এর মধ্যে, তার মানে 24,000 যোগ্য। তারা আজকেও কেন ফুটপাতে বসে থাকবে? যদি তারা যোগ্য বলে
প্রমাণিত হয়ে থাকে, তাহলে ভাই তাদের কাজে ফিরিয়ে দাও। অনেকে তো তোমার কি বলে ডক্টরেট করেছে, MA করেছে, BEd করেছে, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। যখন তোমার পরিষ্কার হয়ে গেছে যে অযোগ্যের সংখ্যা এই পরিমাণ, তাহলে যারা বাকি যারা আছে তাদেরকে কর্মসংস্থান দিয়ে দাও তাদের। হ্যাঁ, তাদের তোমার কি বলে মধ্য বয়সে এক একজন আছে, কারো 40, 45, 37, 37 বছর, কোথায় যাবে? এইসব জায়গায় তোমাকে তো সিদ্ধান্ত নিতে হবে না। আপনি দিল্লি, কলকাতা, জলপাইগুড়ি, মেনলি দিল্লি ধরছি, এই এতটা প্লাস ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এখনো ঘুরছেন, এখনো যাচ্ছেন, একটা পরিবর্তন কিরকম দেখতে পাচ্ছেন? মানে এই যে ছেলেমেয়েগুলো, আমি ছাত্রছাত্রীদের কথা বলবো, ওরা নিটের জন্য ভয় পাচ্ছে, আবার এক্সাম দিতে হবে কিনা, জয়েন্ট নিয়ে ভয় পাচ্ছে। সবাই তো নিট জয়েন্টে যাবে না, সবাই অত ট্যালেন্টেডও না। যারা 70% থেকে 90% তুলছে, 50 থেকে 70 তুলছে, এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে? না না, এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে, যেমন একটা সময়ে তোমার BPO গুলো প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেট করেছে, কল সেন্টার গুলো। আচ্ছা, যখন আমাদের ছেলে যেহেতু যে সমস্ত এশিয়ান কান্ট্রিজ আছে তার ভেতরে আমাদের ছেলেমেয়েরা তাদের ইংরেজি বলবার প্রফিসিয়েন্সিটা অনেক ভালো, অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল। ফলে আমার এখানে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে তোমার BPO-তে চাকরি সেই সময় পেয়েছিল, এবং দ্যাট ওয়াজ ওয়ান অকেশন যখন নর্থ ইস্টের ছেলে মেয়েরা বেরিয়ে আসছে। আচ্ছা, মাঝখানে একটা গুজব রটে গেছিল যে BPO-তে কি হবে না হবে। তো ব্যাঙ্গালোর শহরে 30,000 ছেলে মেয়ে নর্থ ইস্টে তারা ফেরবার জন্য বসে আছে এয়ারপোর্টে আর রেলওয়ে স্টেশনে। তাতে প্রমাণিত যে কত পরিমাণ নর্থ ইস্টের ছেলে মেয়ে আজকে সেখানে BPO-তে চাকরি করছে, কল সেন্টারে চাকরি করছে। কারণ তাদের একটা হচ্ছে যে দিনকে রাত ভাবা এবং রাতকে দিন ভাবার মতো যে গ্রিডটা লাগে সেটা তাদের অনেক বেশি আছে অ্যাজ কম্পেয়ার টু বেঙ্গলিজ অর মেইনল্যান্ড চিলড্রেন। প্লাস কমান্ড ওভার দি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি গুড। হ্যাঁ, তো সেই জায়গাটায় আমাকে দেখতে হবে যে এরকম আরো কোনো নতুন দরজা আমি খুলতে পারি কিনা। হ্যাঁ, কারণ এআই এসে যাওয়াতে আমার যেটুকু আমার মানে ধারণা আর কি, এই যে প্লেসমেন্ট গুলো এই জায়গাগুলোতে কিন্তু সংকোচন শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে এবং আরো সংকোচন হবে। আপনাকে তো সরকার হিসেবে ভাবতে হবে যে কোথায় নতুন জায়গা কর্মসংস্থান আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আরো অনেক কিছু জানাই বাকি থাকলো। তো আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। বিরাট মাপের মানুষ এবং আমাদের জলপাইগুড়ি সকলের কাছে অন্যতম অনুপ্রেরণা আপনি। ছোট থেকে আপনাকে দেখে আসছি একটা বিরাট জায়গায়, রাজনৈতিক ব্যক্তিত্ব বাদ দিয়েও অ্যাজ এ হিউম্যান বিং আপনাকে আমরা পেয়েছি, আশা করি পাবো। এই যে বিরাট মাপের মানুষ যে কথাটা বললেন, আমার একটা ঘটনা মনে পড়লো। সেটা হচ্ছে যে অনেক পুরনো কথা, মানে আমি তখন সদ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ পেয়েছি, 72 পদটা পেয়েছি। তো এখন মনে নেই যে আমি টিকিট কাটলাম না কেউ কেটে দিয়েছিল। তা আমি ফ্লাইটে ফিরছি, প্রথম আমার বিমানে সফর আর কি, কলকাতা থেকে বাংলোরা। তো ইউজুয়ালি প্লেনে পাশের সিটে যে থাকে তার সাথে একটু আলাপ পরিচয় কথাবার্তা হয়। আমার পাশে যিনি ছিলেন তার সাথে আলাপ শুরু হলো। তো তিনি একটা ভালো জায়গায় চাকরি করেন, কিন্তু বেসিক্যালি আমাদের মন্ডলঘাট অঞ্চলের বাসিন্দা, সেখানকার মানুষ। আর মুসলিম। তা আমি খানিকটা বলবার পরে, আত্মপরিচয় খানিকটা বলবার পরে, আরে আমার মনে পড়েছে আপনি তো মিঠু, ওখানে ওই ভোটের ক্যাম্পেইন করতেন না মন্ডলঘাটে, মৌলভীপাড়া, কৈবর্ত পাড়া, এইসব টাকা দিয়ে আপনি ফান্ডাইট পাড়া দিয়ে আপনি তো ঘুরতেন বোধহয় 71 ইলেকশনে। হ্যাঁ, আপনি জানি তো, আপনি অত পরিচয় কি দিচ্ছেন, আমি চিনি তো। তো কাজে আমার এখানে তোমার কি বলে বিরাট টিরাট কিছু নয়। আমি জলপাইগুড়ির মিঠুদা, আমি MLA ছিলাম। আমি একটাতেই খুব তৃপ্ত বোধ করি, যখন রাস্তায় বেরোয় কেউ জেঠু কবে এলে, দাদা কেমন আছেন, এই যে কথাগুলো শুনতে পাই, তখন একটা আত্মীয়তা বোধ করি, অবশ্যই আকর্ষণেই আসি। না হলে তো আমার এখন
সেই অর্থে জলপাইগুড়িতে বোনও থাকতো লাগাতার, সেই বোনও এখন কলকাতায় থাকে। আচ্ছা। দুই ভাই কলকাতায় থাকে। তো কাজেই কিন্তু এই যে আকর্ষণটা, জলপাইগুড়ির যে একটা ওয়ার্মথ, এটা আমাকে সবসময় টানে। বোন কলকাতা দিয়েছে? বোন এখন মেইনলি কলকাতায় থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাগবাড়িতে ফ্ল্যাট নিয়েছে ভাড়া। আচ্ছা আচ্ছা। মেয়ের কাছে, মেয়ের বাড়ির পাশে। মেয়ের কাছে।